নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। ঠিক রাত 8টা থেকে 9টায় এক ঘন্টা বুলেটিনে আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো, কারণ প্রত্যেকটি জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা একেবারে সরাসরি আপনাদের সামনে সেখানকার খবর, সেখানকার ঘটনার কথা তুলে ধরবে। নিরাপত্তাহীন হবেন নেতারা। কর্মীদের চাপের মুখে নিরাপত্তাহীন হতে চাইলেন সুকান্ত মজুমদার ছেড়ে দিতে চাইলেন বাহিনীর জওয়ানদের নিরাপত্তা। আজ দক্ষিণ 24 পরগনায় গিয়েছিলেন আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুকান্ত মজুমদার। কেন ছেড়ে দিতে চাইলেন নিরাপত্তা জানার চেষ্টা করব। সরাসরি রয়েছে প্রতিনিধি অর্পণ। কর্মীরা কি বলছেন, কেন নিরাপত্তা ছাড়তে চাইলেন সুকান্ত মজুমদার? একদম দেখো, দক্ষিণ 24 পরগনায় শুধু প্রায় যা পরিসংখ্যান বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে, সেখানে প্রায় 4000 কর্মী এখনো পর্যন্ত তারা ঘর ছাড়া রয়েছেন। অনেকেই আত্মীয়ের বাড়ি রয়েছেন, অনেকে দলীয় কার্যালয়ে রয়েছেন। তেমনই আজকে বারুইপুর যে বিজেপির দলীয় কার্যালয় রয়েছে, সেখানে সুকান্ত মজুমদার যান এবং সেখানেই বেশ কয়েকজন কর্মী তারা বলা যেতে পারে যে অসহ্য গরমে তারা এখানে রয়েছে। একটা অস্বাস্থ্যকর পরিবেশ, তার মধ্যেই তাদেরকে থাকতে হচ্ছে, কারণ একটা ঘরে 10 থেকে 15 জন করে পর্যন্ত থাকতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এবং সেখানে তারা যেটা প্রশ্ন তুলছেন কেন্দ্রীয় যে প্রতিমন্ত্রীর সামনে, তিনি বলছেন যে এই যে যারা নেতারা আসছেন এবং অনেক রাজ্য নেতাই তাদের কাছে এসেছেন, কিন্তু তারা বাড়ি ফিরবে কিভাবে, তাদের নিরাপত্তা কারা দেবে? এই যে নিরাপত্তা বেষ্টনীতে কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্যের যে নেতৃত্ব তারা আসছেন, তারা এসে তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। তারা গ্রামে ফিরলে, তারা বাড়ি ফিরলে তাদের নিরাপত্তা কে দেবে? কেন্দ্রীয় বাহিনী কি প্রত্যেকটা জায়গায় যেতে পারবে? তাই স্বাভাবিকভাবেই তারা চাইছেন যে এই পুলিশ প্রশাসনের উপর তাদের আস্থা নেই, কেন্দ্রীয় নেতৃত্বের উপরে তাদের আস্থা রয়েছে, রাজ্য নেতৃত্বের উপর আস্থা রয়েছেন, কিন্তু তারা তো তাদের পাশে চাইছেন কর্মীরা। তারা যত শীঘ্র সম্ভব বাড়ি ফিরে যাক, এবং সেই জন্য আমরা পুলিশ প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে থানার আইসি পর্যন্ত সবার সাথে কথা বলছি, সবাইকে আবেদন জানাচ্ছি। আমাদের কর্মীদের প্রশাসনের উপর এখনো কোনো ভরসা নেই, কারণ সব জায়গাতে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর তাদের ব্যবস্থা হবে। কর্মীরা চাইলে আমাদের কেন্দ্রীয় বাহিনী ছাড়াও আমরা ঘুরতে পারি। রাজ্য সভাপতি হওয়ার পরে পেয়েছি, তার আগে তো আমি কেন্দ্রীয় বাহিনী ছিল না, তা আমার নিরাপত্তা কোথায় ছিল? আর এদিকে গতকালই কর্মীদের নিরাপত্তাহীনতার অভিযোগ। কোচবিহারে শুভেন্দু অধিকারীকে অভিযোগ বিজেপি কর্মীদের। গতকাল শুভেন্দু অধিকারী কোচবিহার গিয়েছিলেন এবং সেখানে ঘর ছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন। সেখানে কর্মীদের নিরাপত্তাহীনতার অভিযোগ। আমার বাড়িতে বাড়ি ভাঙচুর করে, কিংবা গ্যাস সিলিন্ডার সবকিছু নিয়ে যায়। তারপর আমার নতুন ছেলে বিয়ে হচ্ছে, এখন ছেলেও প্রতিবন্ধী 100%। পঞ্চায়েতের রোজ ওই মজুমদার নামে একজন নেতা আছে, তৃণমূলের যারা আছে, এরা সম্পূর্ণ সবাই বারবার হুমকি দিতেছে, বলতেছে যে যদি চেষ্টা না হলো তোকে বাড়ি ঘর জ্বলিয়ে দেবো, আর আমার সঙ্গে যদি কেউ মিশে কথা বলে বা আমার বাড়িতে যদি কেউ যায়, তাকে যা ইচ্ছা তাই করে দিবে। আমাদের যে পরিস্থিতি, আমরা বাড়িতে চলতে পারতেছি না, ফিরতে পারতেছি না। কালকে আমার বন্ধুকে ঘুমারি আটকে পার্টি পিছনে নিয়ে গিয়ে অনেক কিছু বলে ছড়া তৃণমূলের লোকেরা। আমরা কেমন করে বাঁচবো? আপনারা তো সবাই ঠিকঠাক জায়গায় থাকেন, আপনারা সাধারণ মানুষ দেখেন, আপনি একটু ঘামে সবার বাড়িতে যান। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমরা বাড়িতে থাকতে পারবো না স্যার। আমরা কেমন করে কোথায় যাবো আমরা, বলুন? আমরা তো বিজেপিটা করি। ভাই, আমি নিজে ছুটে এসেছি আমাদের এই সমস্যা বা আপনাদের এই সমস্যার সমাধান করার জন্য, এবং আমাদেরও সীমাবদ্ধ ক্ষমতা আছে, এটা নতুন নয়। আমরা প্রত্যেকের কাছ থেকে ঘটনাগুলো শুনে কিছু ব্যবস্থা নেব, আর আপনাদের নিশ্চিতভাবে মৃত্যুর মুখে ফেলার জন্য আমরা বলবো না। কিন্তু তার মধ্য থেকেও 21 সালে যে অত্যাচার হয়েছিল, সেই অত্যাচার আমরা থামিয়েছি। আমরা আইনি লড়াই আন্দোলন সব রকম করে থামিয়েছি। এক্ষেত্রেও আমরা আমাদের মতো করে করবো, যদি নেতৃত্ব এবং দলের প্রতি পূর্ণ আস্থা থাকে। আমরা এমন কিছু পরামর্শ আপনাদের দেব না যাতে আপনারা আরো বিপদে পড়েন।
শুনলেন আপনারা, গতকালই কোচবিহারে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন এবং ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন, কথা বলেন। তারা নিরাপত্তাহীনতা যেমন অভিযোগ করছেন, পাশাপাশি বিজেপি করায় সামাজিক বয়কটের অভিযোগ তুলছেন তারা। গতকালই কর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। হ্যাঁ, সীমাবদ্ধতা রয়েছে এই কথাও বললেন শুভেন্দু অধিকারী, সেই বক্তব্যও শোনালাম। কিন্তু আজ বিজেপি কর্মীদের সামাজিক বয়কটের অভিযোগ। তুফানগঞ্জের 1 নম্বর ব্লকের নাটাবাড়ির ধোপগুড়ির ঘটনা। 4 জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের বাড়িতে আসে। ওরা আমাকে হুমকি দেয় যে আমি গ্রাম পঞ্চায়েতে যেতে পারবো না, বাড়ি থেকে বেরোতে পারবো না, যদি বাড়ি থেকে বেরোয় যেখানে পাবে আমাদের হাত পা ভেঙে দেবে। কৃষিকাজের যে হাল চাষ সে আমার সব বন্ধ করে দেয়। এই মতো অবস্থায় আমার 1.5 বিঘা ধান, কাটা ধান জমিতে পড়ে আছে। আমি বিজেপি করি বলেতেই এটাই আমার চাপ, আমার উপর চাপ। মানে কি সামাজিক বয়কট? হ্যাঁ, সামাজিক বয়কট। আমি প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি, প্রশাসন এখনো পর্যন্ত কোনো সুরাহা করেনি। সরাসরি রয়েছে প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, বিজেপি কর্মী সেই বক্তব্য দর্শকদের শোনালাম। বিজেপি করার জন্য সামাজিক বয়কট করা হচ্ছে এমনটাই অভিযোগ তুললেন তিনি। প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে নির্দিষ্টভাবে? আর কি অভিযোগ তার? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো গতকালই কোচবিহারে বিজেপির ঘরছাড়া কর্মীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই ঘরছাড়া কর্মীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাকে। এক নাটাবাড়ি বিধানসভারই এক কর্মী তাকে প্রশ্ন করেছিলেন যে আপনারা তো পুলিশ নিরাপত্তায় রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রয়েছেন, আমাদের কি হবে? আমরা কোথায় থাকবো? আমাদের তৃণমূলীরা হুমকি দিচ্ছে, ঘরছাড়া হয়ে থাকতে হচ্ছে। এবং সেই বিজেপি কর্মীর কাছ থেকে সেই অভিযোগ শুনে, এই প্রশ্ন শুনে তাকে আশ্বস্ত করেছিলেন যে আমরা আপনাদের পাশে আছি, সব ধরনের সহযোগিতা করা হবে। সেই আশ্বাসের প্রায় 24 ঘন্টার মধ্যেই নাটাবাড়ি বিধানসভার মধ্যে পড়ে নাটাবাড়ি 1 গ্রাম পঞ্চায়েত, তার যে উপপ্রধান রয়েছে দীপক বর্মন, তাকে সামাজিক বয়কট করা হয়েছে বলে তার অভিযোগ। এই দীপকবাবু যেটা অভিযোগ করেন যে তার জমিতে ধান রয়েছে, সেই ধান কাটতে পারছেন না। ধান কাটার জন্য ট্রাক্টর ভাড়া করতে এলে সেই ট্রাক্টরের মালিক জানিয়ে দিচ্ছেন তৃণমূল নেতারা তাদেরকে নিষেধ করেছে যাতে ট্রাক্টর ভাড়া না দেওয়া হয়। গোটা বিষয়টি নিয়ে তিনি বিজেপির নেতৃত্বকে জানিয়েছিলেন। বিজেপি নেতারা কোনো ব্যবস্থা নিতে পারেনি, তার সমাধানে এগিয়ে আসতে পারেননি। এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং গোটা বিষয়টি নিয়ে পুলিশ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এবং এই যে বিষয়টা অভিযোগ, সেই অভিযোগ নিয়ে আমরা জেলা বেশ সঙ্গে থাকো। বিজেপি কর্মীদের অভিযোগ সত্যি নয়। কাউন্টিং এজেন্ট দাঁড় করিয়েছিল, সে প্রায় 800। তারা কিন্তু কেউ বাড়ি ফেরেনি। তারা বাড়ি না ফিরে যদি পার্টি অফিসে আশ্রয় নেয় আর যদি বলে যে এদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে, একটা প্রমাণ দেখাক যে একে বাড়ি ছাড়া করা হয়েছে। ওর যদি ক্ষমতা থাকে, ও যে যাদের কথা বলছে তাদের বাড়িতে গিয়ে ওই এলাকার সাধারণ মানুষের কাছে খোঁজ নিক যে এদের উপর কোনো অত্যাচার হয়েছে কিনা এবং সেই অত্যাচারের ফলে ওরা বাড়ি ছাড়া হয়েছে। একটা কেস যদি দেখাতে পারে, ওর কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমরা দলগতভাবে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার বন্দোবস্ত। তাকে জানাবেন কেন? কে? হরিদাস পাল। আমরা উদয়ন গুহর গ্রেপ্তার চাই। 2021 সালে পোস্টপল ভায়োলেন্সে কোচবিহারে 5 জন খুন হয়েছে, 3টে এফআইআর এ উদয়ন গুহর নাম আছে। সিবিআই কেন ছেড়ে রেখেছে? আমরা উদয়ন গুহর গ্রেপ্তার চাই। কে হরিদাস পাল? উদয়ন গুহর শেল্টার নিতে হবে। মাছকে প্রতিজ্ঞা ভঙ্গ, আপনাদের মনে আছে চলতি বছর অর্থাৎ 2024-এর গত 13ই মার্চ নিশীথ প্রামাণিককে হারাতে না পারলে আমিষ খাবো না মন্তব্য করেছিলেন কে? না রবীন্দ্রনাথ ঘোষ। কিন্তু আজ মাছ খেয়ে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করলেন তিনি, অর্থাৎ নিশীথের পরাজয়, আমিষ খেলেন তিনি। নিশীথকে হারাতে না পারলে যে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞা ভঙ্গ করলেন। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, এই প্রতিজ্ঞা ভঙ্গ করার পর রবীন্দ্রনাথ ঘোষের কি প্রতিক্রিয়া, কি বলছেন তিনি? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো লোকসভা নির্বাচনের ঘোষণার পরই, যখন প্রার্থী ঘোষণা হয় এরপরই কোচবিহার জেলা তৃণমূলের প্রবীণ নেতা তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ তিনি পণ করেছিলেন যে নিশীথ প্রামাণিককে তিনি যদি হারাতে না পারেন এবারের লোকসভা নির্বাচনে, তাহলে তিনি মাছ খাবেন না, তিনি আর কোনোদিনই আমিষ খাবার গ্রহণ করবেন না। এবং গত প্রায় 3 মাস ধরে তিনি কিন্তু মাছ খাননি, কোনো ধরনের আমিষ খাবার খাননি। এরপর নিশীথ প্রামাণিক পরাজিত হয়েছে, তৃণমূল জয়ী হয়েছে কোচবিহারে। এরপর এদিন কোচবিহার রবীন্দ্র ভবনে তৃণমূলের বর্ধিত কমিটির সভা ছিল, সেই সভায় তিনি মাছ খান। জেলা তৃণমূল নেতারা তাকে মাছ খাইয়ে তার যে এই পণ ছিল সেই পণ ভাঙান।
এবং গোটা বিষয়টি নিয়ে রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন তিনি যথেষ্টই খুশি যে তিনি কোচবিহারের আরাধ্য দেবতা মদন মোহন তার সামনে প্রার্থনা করেছিলেন যে নিশীথকে হারিয়ে তিনি মাছ খাবেন এবং এদিন সেই মাছ তিনি খেলেন। প্রিয়াঙ্কা, বেশ, সঙ্গে থাকো। রবীন্দ্রনাথ ঘোষ গত 13ই মার্চ কি বলেছিলেন এবং আজ কি বলছেন শোনাবো আপনাদের। আমি নিরামিষ খাচ্ছি এবং লোকসভা নির্বাচন পর্যন্ত নিরামিষ খাবো এবং নিশীথকে হারিয়ে নির্বাচনে হারিয়ে তারপরে মৎস্যমুখী করব। তার আগে আমিষ আমি খাবো না। আমি ঠাকুর মদনমোহনের সামনে একটা প্রতিজ্ঞা করি, জগদীশকে জেতানোর পরই আমি আমিষ খাবো, মাছ মাংস খাবো এবং কোনো কারণে যদি জগদীশকে জেতাতে না পারি তাহলে সারা জীবন মাছ মাংস খাবো না। আজকে জেলার সমস্ত স্তরের কর্মীরা নেতারা এসছেন, তাদের সামনে নেতৃত্বের হাত দিয়ে আমি মাছ গ্রহণ করলাম। তৃণমূলের অন্তরেই বিভীষণ রয়েছে, তাদের চিহ্নিত করার নির্দেশ তৃণমূল নেতা উদয়ন গুহর। কোচবিহার লোকসভা আসনে তৃণমূল জিতলেও শহর এলাকায় এগিয়ে বিজেপি, আর এই নিয়েই নাম না করেই এই মন্তব্য করলেন তিনি। আমাদের সঙ্গে রয়েছে শুভঙ্কর। শুভঙ্কর, বিভীষণকে চিহ্নিত করার কথা কেন বললেন উদয়ন গুহ? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো কোচবিহার লোকসভা নির্বাচনে তৃণমূল 39,000 ভোটে জয়ী হয়েছে, কিন্তু কোচবিহার দিনহাটা মাথাভাঙ্গা সহ বিভিন্ন এলাকায় তৃণমূলের ফল খারাপ হয়েছে। সেসব এলাকায় তৃণমূলের ফল কেন খারাপ হয়েছে এবং সেটার বিচার বিশ্লেষণ করতে গিয়ে আজ কোচবিহার রবীন্দ্র ভবনে যে তৃণমূলের বর্ধিত সভা ছিল সেখানেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন যে দলের মধ্যে কিছু বিভীষণ রয়েছে, সেই বিভীষণদের কারণেই এই ফল খারাপ হয়েছে এবং আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই বিভীষণদের চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি এই বিভীষণদের চিহ্নিত করে ব্যবস্থা না নেওয়া যায় তাহলে আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে সেক্ষেত্রে ফল খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে প্রভাব পড়বে এমনটাই জানাচ্ছেন উদয়ন গুহ। বেশ, ধন্যবাদ। বিভীষণ না থাকলে পরে কি রাবণ অত সহজে পরাজিত হতো? তা বিভীষণদের দিকে নজর রাখতে হবে। জিতলেও যেমন যৌথ নেতৃত্বের কৃতিত্ব, যেখানে হেরেছি সেখানেও আমাদের সব নেতাদেরই ব্যর্থতা। তবে তার মধ্যে থেকে যাদের বেশি দায়িত্ব ছিল তাদেরকে জবাবদিহি করতে হবে, তাদেরকে বলতে হবে যে কেন হারলাম সেটা। আগামী দিনের জন্য হারা বুথগুলো জেতাতে হবে আর জেতা বুথগুলোতে মার্জিনটা বাড়াতে হবে। 2026-কে টার্গেট করে 9 আমাদের করতেই হবে। আমরা বসবো বিচার বিশ্লেষণ করে যে কেন আমরা শহরাঞ্চলে আমরা ভালো রেজাল্ট করতে পারলাম না। নিশ্চয়ই আমরা বসে আলোচনা করব কাউন্সিলরদের সাথে, সংগঠনের সাথে। আর এবার নজর রাখছি আসানসোলের দিকে। সেখানে জলের দাবিতে বিক্ষোভে বিজেপি বিধায়ক। আসানসোলের কুলটিতে জিটি রোড অবরোধ বিজেপি। ভোটে আসানসোলের বিভিন্ন ওয়ার্ডে বিজেপির লিড, কিন্তু বিজেপির লিড পাওয়ায় জলের গাড়ি না পাঠানোর অভিযোগ। জানবো বিস্তারিত, তবে তার আগে আপনাদের জানাবো যে আসানসোলে সেখানে আজ রাস্তা অবরোধ। শুধু তাই নয়, কুলটিতে যেমন সেখানে রাস্তা অবরোধ কর্মীদের, পাশাপাশি জলের দাবিতে এবার বিক্ষোভে সামিল বিজেপি বিধায়ক। রয়েছে আমাদের প্রতিনিধি দীপক। বিজেপি বিধায়ক বিক্ষোভে সামিল এবং একই সঙ্গে জানাবো ঠিক কি অভিযোগ, কি দাবি তুলছেন তারা। দেখো, কুলটিতে জল নিয়ে জল ঘোলা চলছে দুই রাজনৈতিক দলের, শাসক দল এবং বিরোধী দল। লোকসভা নির্বাচনে ফলাফল খারাপ হয়েছে কুলটি বিধানসভা এলাকায় তৃণমূলের, তাই আসানসোল পৌরসভা কুলটি এলাকায় ট্যাঙ্কারে করে যে পানীয় জল সরবরাহ করে থাকতো সেই পানীয় জলের সরবরাহ বন্ধ করে দিয়েছে, এমনটাই অভিযোগ করছে বিজেপির পক্ষ থেকে। তাই আজকে বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের নেতৃত্বে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। কারণ হচ্ছে কি, যেভাবে একদিকে গরম, অন্যদিকে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের আসানসোলে, কিন্তু এই পানীয় জলের সমস্যা এই জল ট্যাঙ্কার আসা বন্ধ করাতে আরো বেশি বেড়েছে। তাই দূর দূরান্ত থেকে স্থানীয় বাসিন্দাদেরকে জল নিয়ে আসতে হচ্ছে। তাই তারা সমাধান হয়েছে নাকি এই বিক্ষোভ অব্যাহত এখনো পর্যন্ত চলছে, বা এরকম সমস্যার কি সমাধান হয়েছে? স্থানীয় বাসিন্দা তারা সুরাহা পেয়েছে? দেখো, কয়েক ঘন্টা বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায় এবং আসানসোল পৌরসভা জানিয়েছে কি ইতিমধ্যে আসানসোল পৌরসভাতে এক উচ্চমানের বৈঠক করা হয়েছে এবং দ্রুত পানীয় জলের সমস্যার সমাধান হবে।
আর জলই পাচ্ছে না মানুষ, চারদিকে হাহাকার। সেই মানুষের জন্য বাধ্য হয়ে বসতে হয়েছে, মানুষরা জল চেয়েছে এই জন্য বসতে হয়েছে। যেখানে 4টা ট্যাঙ্কার যেত, একটাই ট্যাঙ্কার যাচ্ছে। কিছু হয়তো রাজনীতিও হতে পারে, এরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারেনি। বিধানসভা ভোটে পুরো জায়গায় পরাস্ত হয়েছিলেন আমাদের ঘাসফুলের কাছে, তখন তারা আমাদের 100 দিনের কাজের বকেয়া সমস্ত টাকা আটকে দিয়েছে, বাংলার আবাস যোজনার টাকা আটকে দিয়েছে। তোরা জিনিসটা জানে, কিন্তু সেরকম নয়। উল্টিতে আমরা স্বীকার করছি কিছু কিছু জায়গায় জলের সমস্যা আছে। মেয়র বিধান উপাধ্যায় সমস্ত MIC-দেরকে নিয়ে মিটিং করেছে এবং ডেপুটি মেয়ররাও ছিলেন। যা ব্যবস্থা গ্রহণ করার তারা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করছেন। খুব তাড়াতাড়ি এটার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর এবার নজর রাখবো বেলঘড়িয়ার দিকে। বেলঘড়িয়ায় শুট আউটে ফের হুমকি ফোন, ফের বিহারের জেল থেকে হুমকি ফোন বলেই দাবি। আজ বেলা 1টায় ফের হুমকি ফোন ব্যবসায়ী অজয় মণ্ডলকে। टीटागढ़ में कोई प्रमोटर का नाम आने से हमारा ही नाम पहले आता है। सामना कर रहे हैं तो आप हमें साथ लेके चलिए और सारी परेशानी में वहाँ का हम सामना करेंगे। कोई भी व्यक्ति आप लोग को पता नहीं करेगा। जी देखिए वहाँ पर ना इतना दिन हम साथ रहे ना, समझ जाइएगा देखिए आपका कोई नंबर हमारा पास नहीं है जो आपको कांटेक्ट करेंगे। आपका कोई बंदा नहीं है उससे बात करेंगे। आराम से अकेले में आपसे बात कीजिए। हाँ बोलिए आपको लग जाना कितना बड़ा बात था बड़ा बात। 7-8 गोली करने का क्या काम था? 1-2 करके आपको डराना है हमको, 1-2 करके छोड़ देता। आपका शोरूम में घूम के आता तो 50 गोली मारता हो तो 7-8 चला। हाँ समझे ना, वो आपको मारने का मकसद नहीं था। इसी बात को सोचे, नहीं तो 8 लोगों को आपको सिर्फ ये बताना था कि आप नहीं इधर इग्नोर कीजिएगा तो आपका कुछ भी हो सकता है। बस ये बताना था। हमको भी मालूम है जो सुबोध सिंह चाहेगा तो कुछ भी हो सकता है। आप लोग अपना काम कीजिए, समझे ना। आप लोग को कोई भी गुंडा आपको फोन क्रिमिनल कोई दुनिया जान वहाँ फोन करता है तो वो जिम्मेदारी मेरा। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুবীর। বিহারের জেলে বসে হুমকি ফোন, এই নিয়ে মোট 2বার ফোন এলো রমেশ সিং এবং সুবোধ সিং। এবং সুবোধ সিং বিহারের জেল থেকেই ফোন করেছে, এমনটা হুমকি দিয়েছে বলেই দাবি করছে ব্যবসায়ী অজয় মণ্ডল। কিন্তু প্রশ্নটা এই জায়গাতে, সাম্প্রতিককালে বিভিন্ন জায়গা বিভিন্ন জেলাতে দেখছি এই ধরনের দুষ্কৃতিমূলক কার্যকলাপ, কোথাও দুষ্কৃতী হামলা, সেটা মালদা, মুর্শিদাবাদ, আসানসোল, রানীগঞ্জ, ব্যারাকপুর, গতকাল বেলঘড়িয়া। কিন্তু এই সমস্ত কিছুর সঙ্গেই পড়শি রাজ্য বিহার যোগ স্পষ্ট হচ্ছে। মূলত হাওড়া সেই ঘটনাতেও দেখেছি। কোথাও কি পড়শি রাজ্যে এই যে বেপরোয়া অপরাধী তাদেরকে ঠেকানো কেন সম্ভব হচ্ছে না? দেখো এই জায়গাতেই কিন্তু প্রশ্ন, কারণ বারাকপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, বারাকপুরে মনীষ শুক্লা খুনের ঘটনা থেকে শুরু করে বারাকপুরে সোনার দোকানে যে ডাকাতির ঘটনা, সেখানে যে গুলি চালানোর ঘটনা এবং সেই মৃত্যু, সেই জায়গাতেও কিন্তু বিহার ঝাড়খণ্ড যোগ এসেছিল। এবং গতকালের যে ঘটনা সেখানেও কিন্তু আজকে যখন বিহার জেল থেকে বসে সুবোধ সিং ফোন করলেন ব্যবসায়ী অজয় মণ্ডলকে হুমকি ফোন, তার থেকে পরিষ্কার হয়ে গেল যে এই যে ঘটনা, এই গোটা ঘটনার সাথে কিন্তু বিহারের যোগ রয়েছে। অর্থাৎ বিহারের জেলে বসে দুষ্কৃতীরা এইভাবে ফোন করছেন এবং ফোন করে হুমকি দিচ্ছেন প্রাণনাশের, টাকা চাইছেন। এই যে দুষ্কৃতীদের যে দৌরাত্ম্য, দুষ্কৃতীদের যে বারবারন্ত, পুলিশ সেই জায়গা থেকে তদন্ত শুরু করছে, কিন্তু পুলিশকেও কোথাও একটা ব্রেক পেতে হচ্ছে। কারণ এই আমাদের রাজ্যের পুলিশ ভিন রাজ্যে গিয়ে দুষ্কৃতীদের ধরা, সেখানে তাদের নেটওয়ার্ক লাগানো, সেটাও কোনো একটা জায়গায় কিন্তু পুলিশের কিন্তু একটা হিমশিম খাওয়ার মতো বিষয়। এবং এই যে ভিন রাজ্য থেকে যে নেটওয়ার্ক চালাচ্ছে, একটা মোবাইল নাম্বার থেকে নয়, বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার থেকে বিভিন্ন লোকেশন থেকে ফোন করা হচ্ছে এবং এই জায়গা থেকে পুলিশ কোনো রকম ভাবে কিন্তু সেই জায়গাটা ধরতে পারছে না। বেশ, সুবোধ সিং এর সাথে কি আপনার আগে কি কোনো কথাবার্তা হয়েছিল? না, ও ফোন করেছিল, আমার ফোন লাগেনি বা ধরিনি। ও সেটাই বললো যে তুমি ফোন নেই পাকাতে আমার। প্রথমবার কি আপনার সাথে কথা হলো? প্রথমবার কথা হলো। উনি তো জেল থেকে বসে আপনাকে এইভাবে, ওরা তো দেখা করে না, ওদের লোক থাকে, এসে অন্য ফোন ধরিয়ে দেবে, কথা বলুন দাদার সাথে। মানে আপনার সাথে শাহজাহাদেরই কথা হয় আর কি।
সাজাদের সাথে কি শুভেচ্ছার কোনো লিঙ্ক আছে বলে সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে। আপনি কি এখন আতঙ্কের মধ্যে রয়েছেন? হ্যাঁ, 100% আতঙ্কের মধ্যে আছে। গতকালই রথতলায় ব্যবসায়ীর গাড়িতে গুলি বৃষ্টি। গতকাল বিহারের জেল থেকেই দুষ্কৃতীর ফোন। আজ বেলা 1টায় সুবোধ সিং নামে একজনের ফোন। গতকাল যে গুলিটা চললো ঘটনা, তারপরে কি শাহজাদ আপনাকে ফোন করেছিল? না, শাহজাদা ফোন করেনি, বিহার থেকে রমেশ সিং বলে একজন ফোন করেছিল। কোথা থেকে? বিহার থেকে। বিহার থেকে কি বলেছিল? তুমি বাজ গিয়া। আপনি তখন কোথায়? থানাতে। আচ্ছা, আপনার সামনে কে ছিল? আইসি ছিল, তারা আপনার কি নাম, আমাদের কমিশনার ছিল। কমিশনার ছিল। আচ্ছা, তারপর দেখালাম হোয়াটসঅ্যাপে কল, ভয়েস, এটাও শুনলো। ওরা তো যে টাইপের যে ফোন নাম্বার দিয়ে করে, ওই ফোন নাম্বারে ট্যাগ করা খুব কঠিন। প্রমোটিং এর কাজে তোলা চাওয়ার অভিযোগ, তোলা না পাওয়ায় হামলার অভিযোগ ব্যবসায়ী। ঘটনার পর থেকে আতঙ্কে ব্যবসায়ী ও তার পরিবার। আমাদের ওই কোথাও কাজ হলে এই কাজের জন্যই দিতে হবে, এই কাজের জন্যই দিতে হবে, তোমার কোনো প্রবলেম নেই। কি দিতে হবে? টাকা দিতে হবে। ওরা আমি বলেছিলাম যে ঠিক আছে, তুই পাঠা, যতটা হবে আমি দিয়ে দেবো। তো কালকেই পাঠানোর কথা ছিল, পাঠায়নি। খালি আমাকে না, টিটাগড়ে যারা কাজ করছে প্রত্যেককেই ওর সঙ্গে সেটেলমেন্ট আসছে। টিটাগড়ে কাজ করতে গেলে টাকা দিতে। হুমকি ও দিয়েছিল, ওকেও আমি দিয়েছিলাম 2-1 বার। তারপর দেখলাম যে এসব লাভ নেই। ও উল্টো পাল্টা, এর আগে ওই टीवीएस जो शोरूम আছে, আমার একদিন বললো उसको बोलो 5 लाख रुपया देगा, नहीं तो हम उसको शोरूम उड़ा देगा। उड़ाओ। এদিকে বেলগড়িয়ার শুটআউটে অভিযুক্তের ডেরায় নিউজ 18 বাংলা। টিটাগড়ে দাপট শাহজাহাদ আলীর। স্থানীয়দের মুখে চোখে এই আতঙ্কের ছাপ একেবারে স্পষ্ট। ত্রাস ছড়াচ্ছে শাহজাহাদ। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুবীর। সুবীর, কি ভূমিকা রয়েছে, কিভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত শাহজাহাদ আলী? দেখো, টিটাগড় পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে কালোয়ার ব্যবসা থেকে শাহজাহাদের উৎপত্তি এবং সেখান থেকে দুষ্কৃতি প্রবণতা এবং সেই জায়গা থেকে বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা, খুনের ঘটনায় অভিযুক্ত এবং সে জেলও খেটেছে এবং তার ঘটনায় তার যে দৌরাত্ম্য, তাতে কিন্তু এলাকার মানুষ আতঙ্কিত। ক্যামেরার সামনে কিছু না বললেও ক্যামেরার আড়ালে কিন্তু শাহজাহানের যে দুষ্কর্ম, তার যে বিভিন্ন সময় যে বিভিন্ন রকম অত্যাচারবাহী তোলা দেয়, সেটা কিন্তু আমাদের ক্যামেরার আড়ালে কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। ধন্যবাদ সুবীর। বলছি যে এমনি এলাকায় কি ডন নাকি? এলাকায় আগে এখানে থাকতো, থেকে 1-2 মার্ডার করলো, ছুরি মার সঙ্গে। তারপরে এদিকে আমার সঙ্গে হলো, তার যে এখানে এলাকা ছাড়লো তো ছেড়ে দিয়েছে। খবর? হ্যাঁ, সে আগে এমনি কি দোকান ফোকান থেকে টাকা পয়সা তোলে নি? হ্যাঁ, বিল্ডিং নতুন হয়, হ্যাঁ, তো বিল্ডিং থেকে টাকা নেয়। টাকা নেই? হ্যাঁ, তো ও ছেলে আসে টাকা নিয়ে যায়, লোক পাঠায়? হ্যাঁ মানে বিল্ডিং করে টাকা দিতে হবে? হ্যাঁ, বিল্ডিং করলেই টাকা দিতে হবে। না আপনারা মুখ খুলতে ভয় পান তাহলে? হ্যাঁ, আমার তো ঘর বাড়ি এখানে। মেরে দেবে? মেরে দিলে ওই 4টে ছেলেকে পাঠিয়ে দিলে। পুরো টিম চালা এলাকায়? এখন কোথা থাকে? বারাসারি এলাকায় আছে। আর এবার নজর রাখতে হচ্ছে হাওড়ার দিকে। হাওড়ার শালিমারে ধুন্ধুমার পরিস্থিতি। শালিমারে পার্কিং নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। কেন সংঘর্ষ, কি নিয়ে সংঘর্ষের সূত্রপাত জানাবে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, এই সংঘর্ষের সূত্রপাত কি নিয়ে? দেখো, দীর্ঘদিন ধরে শালিমারে এই দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু সংঘর্ষ বেঁধেই চলে। আজকে তার সেই যে সংঘর্ষ, সেটি কিন্তু একটু বাড়ন্ত হয়ে যায়। সেখানে ইটবৃষ্টি থেকে গাড়ি ভাঙচুর, বাড়ি ভাঙচুর, বিভিন্ন জায়গা থেকে। মূলত এই শালিমার স্টেশনের সামনে যে পার্কিং এবং এই আবাসন, বেশ কিছু আবাসন সেখানে তৈরি হচ্ছে, সেই আবাসনগুলিতে মাল সরবরাহ, এই নিয়ে শালিমার 5 নম্বর এবং শালিমার 1 নম্বরের দুই গোষ্ঠী ভল্লু সিং এবং মুকেশ সিংয়ের সঙ্গে বিবাদ। সেই বিবাদ আজকে সকালে মুকেশ সিংয়ের এক যুবক ঘনিষ্ঠকে মারধর করা হয়, পাল্টা মারধর, এবং তারপরে রণক্ষেত্র চেহারা নেয়। ইতিমধ্যে এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ, তবে মূল অভিযুক্তরা এখনো পলাতক। আর এই ঘটনার জেরে এখনো কিন্তু শালিমার এলাকা যথেষ্ট থমথমে রয়েছে। ধন্যবাদ। আর এবার নজর রাখবো বনগাঁর দিকে। সেখানে তৃণমূল কাউন্সিলরের স্বামীর হুমকি। নিম্নমানের রাস্তা, ড্রেন তৈরির অভিযোগ, প্রতিবাদ করায় হুমকির অভিযোগ তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি অনিরুদ্ধ। অনিরুদ্ধ, ঠিক কি অভিযোগ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে?
যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের স্বামীর হুমকি, এই হুমকির অভিযোগ বনগাঁর ঘটনা, নিম্নমানের রাস্তা ও ড্রেন তৈরির অভিযোগ রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ। ঠিক কি অভিযোগ তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বনগাঁ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে অভিযোগ যে ওই এলাকায় একটি রাস্তা এবং ড্রেন নির্মাণ হচ্ছিল, সেই ড্রেনে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে তেমনই অভিযোগ তুলেছিল স্থানীয় বাসিন্দারা। এই স্থানীয় বাসিন্দাদের এই অভিযোগের পরেই স্থানীয় কাউন্সিলরের স্বামী যারা এই অভিযোগ করেছিলেন, অর্থাৎ নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগ যারা করেছিলেন তাদেরকে হুমকি দিয়েছেন তেমনই অভিযোগ। যদিও এই বিষয়ে স্থানীয় কাউন্সিলরের স্বামী জানিয়েছেন তিনি কোনো রকম হুমকি দেননি এবং যারা এই অভিযোগ করছেন তারা রীতিমতন মিথ্যা অভিযোগ করছেন তেমনই তিনি দাবি করেছেন। অন্যদিকে বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল দাবি করেছেন যে ওই স্থানীয় কাউন্সিলরের উচিত ছিল কন্ট্রাক্টর ঠিকভাবে কাজ করছে কিনা সে বিষয়ে দেখা বা শিডিউল অনুসারে কাজ করছে কিনা সেটা দেখা, কিন্তু তিনি সেটা করেননি এবং তিনি হয়তো বা কাটমানি নিয়েছেন বলেও দাবি করেছেন বনগাঁ জেলা বিজেপি সভাপতি। বেশ, ধন্যবাদ। একটা মিস্ত্রি একটা টেস্ট করে দেখলো স্ল্যাবটা ওরা যা একটু বাড়ি মেরেছে, পা দিয়ে হোক বা হাত দিয়ে হোক, স্ল্যাবটা মানে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। তারপরে গ্রামের লোক যে যার মতন দুটো একটা স্ল্যাব টেস্ট করেছে সেগুলোও দেখা গেল ভেঙে যাচ্ছে। হাত দিলে এরকম খোয়া আলাদা হয়ে যাচ্ছে, বালি আলাদা, নিম্নমানের সামগ্রী, একদম নিম্নমানের সামগ্রী। 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা ঘোষের হাজবেন্ড উত্তম ঘোষ আমাদেরকে এসে হুমকি দিচ্ছে, আমাদেরকে মারবে, ধরবে, গায়ের পরে রুখে আসছে। তারপরে বলছে তোমাদেরকে সব বুঝে নেবো। হ্যাঁ, আমাদেরকে বলে গেল তোমাদেরকে বুঝে নেবো আর হচ্ছে তোমাদের এক্ষুনি থানায় ভরে দেবো। এই হচ্ছে কাউন্সিলরের অ্যাক্টিভিটি, সমস্তটাই নিম্নমানের কাজ করেছে। ওখানে কাউন্সিলর এবং কাউন্সিলরের হাজবেন্ড আসে, এসে এদেরকে মারধর করে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে কাজ যে স্যাংশন হয়েছে শিডিউল অনুযায়ী কাজ হবে, তা আপনারও উচিত ছিল কন্ট্রাক্টরের সাথে কথা বলে শিডিউল অনুযায়ী কাজ করানো, কিন্তু আপনি কন্ট্রাক্টরের পক্ষ নিলেন এবং যে কাজটা হচ্ছে নিম্নমানের সেটাকে সমর্থন করলেন, তার মানে উনি কাটমানি খেয়েছেন। তো কোন কাউন্সিলর? ওটাকে তুলাবাস কাউন্সিলর? আজকে কখনো খারাপ কাজ হবে সেই কাজ কিন্তু আমিও বা কাউন্সিলরও মানবে না। আমরা সবসময় সেটা করতে চাই। আর ওসব হুমকি জমকি ওরা বরঞ্চ হুমকি দিয়েছে আমাকে যে আমি ভেঙেছি, আপনি কি করবেন করেন। এখন যদি উল্টো বলে এবং আপনারা ওখানে গিয়ে ওখানকার যারা মানুষ আছে তাদের কাছে শুনবেন কে হুমকি দিয়েছে আর কে দেয়নি। আর এবার নজর রাখবো ডেবরার দিকে। সেখানে প্রমোটারের দৌরাত্ম্য, নিকাশি এবং রাস্তা আটকে প্রমোটিং। ডেবরার দলবতীপুরে প্রমোটারি দৌরাত্ম্য, বাধা দিলেই চাষিদের মারধরের অভিযোগ, ধস্তাধস্তি। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। তদন্তে ডেবরা থানার পুলিশ। এখানে বর্তমানকালে প্রমোটিং এসে কয়েকশো বিঘা চাষের জমি ঘিরে তারা নষ্ট করে দিয়েছে, চাচ্ছে আর কি। নিঃসারিক অবস্থায় আমাদের ছিল এখানে নিকাশ ব্যবস্থা, এরা মোরাম ফেলে সেটাকে একেবারে বন্ধ করে দিচ্ছে। কয়েকশো বিঘা চাষের জমি নষ্ট হতে বসেছে। এটা আমরা চাষিদের স্বার্থে আমাদের একটা আন্দোলন, রাস্তা আমাদেরকে দিতে হবে। আমরা চাইছি এখানে সুষ্ঠুভাবে চাষিদের স্বার্থে রাস্তা হোক। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দিগ্বিজয়। চাষিদের মারধর করারও অভিযোগ এবং প্রমোটারের দৌরাত্ম্য, অর্থাৎ প্রমোটারি দৌরাত্ম্য, এই অভিযোগ তুলছেন চাষিরা। কি পরিস্থিতি সর্বশেষ এবং কি দাবি তুলছেন সর্বশেষ চাষিরা? দেখো, সর্বশেষ যেটা আমরা খবর পাচ্ছি এই ঘটনায়, সে নিয়ে ডেবরা ভিডিও জানিয়েছেন যে এই ধরনের ঘটনা কাম্য নয়। যদিও ব্লক লেভেল পর্যন্ত এই খবর পৌঁছয়নি। যদি চাষিরা ভিডিও দ্বারস্থ হয় বা ভিডিওতে লিখিত আকারে জানায় তিনি অবশ্যই দেখবেন। তবে চাষিদের ওপর অন্যায় করে কোনো প্রমোটিং রাজ, এটা কাম্য নয়। তিনি প্রকৃত ব্যবস্থাও নেবেন যদি অভিযোগ পান। এটা লাস্ট আপডেট। কিন্তু আজ সকাল থেকেই ডেবরার দলবতীপুরে উত্তপ্ত হয়ে পড়ে, কারণ এক প্রমোটার সেখানে জল নিকাশিকে বন্ধ করে রাস্তা আটকে প্রমোটিং করছে, এরকমই অভিযোগ উঠে এবং তারই প্রতিবাদ করতে গিয়ে চাষিদের আক্রান্ত হতে হয়। যদিও বড় কোনো ঘটনা ঘটেনি, কিন্তু বড় ঘটনা ঘটতে পারতো যদি ঠিক সময়ে ডেবরা থানার পুলিশ না এসে উপস্থিত হতো। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় চাষিদের দুটি অভিযোগ উঠে আসছে যে জল নিকাশি যেটা রয়েছে সেটা ঠিক করতে হবে এবং রাস্তা করে দিতে হবে। অপরদিকে এই ঘটনায় প্রতিবাদে এসে চাষিদেরকে আক্রান্ত হতে হয়েছে।
যদিও প্রমোটার জানিয়েছে যে চাষিরাই ঘুরে তার উপর আক্রমণ করেছে। বেশ, শুনে নি। ধন্যবাদ তোমাকে। প্রমোটার কি জানিয়েছেন শুনুন আপনারা। মারধর আমরা করিনি, উল্টে ওরা ঠেলাঠেলি করছে, ওরা জোর জবরদস্তি করছে। ইভেন ওরা অস্ত্র নিয়ে এসছে, ডাং তুলেছে মারবে বলে। না, অভিযোগটা এখনো করিনি, আমি অভিযোগটার জন্য চিন্তা ভাবনা করছি, তো পরিস্থিতি অনুযায়ী আমরাও এগাবো। এই বিষয়ে এখনো পর্যন্ত ব্লকে কোনো কিছু আসেনি, কোনো পক্ষ থেকে কেউ আসেনি। তবে ব্যাপারটা হচ্ছে প্রমোটিং যদি কেউ করে থাকেন সেক্ষেত্রে তার ডকুমেন্ট কি আছে আগে দেখতে হবে। তার কারণ অ্যাকচুয়ালি চাষিদের বিয়ে করে তো কোনোভাবেই কোনো প্রমোটিং বা দ্বিতীয় কিছু করা যায় না, উচিত না করা। অতএব সম্ভব চাষিরা বা যদি কেউ আসেন ডেফিনেটলি আমরা এটা সিরিয়াসলি অ্যাকশন নেওয়ার চেষ্টা করবো। আর এবার নজর রাখবো কুলতলির দিকে। সেখানে পুকুর বুঝিয়ে বাড়ি নির্মাণ। কুলতলির গোপালগঞ্জ পঞ্চায়েতের পাঁচু মাস্টার মোড়ের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছে অর্পণ। অর্পণ, ঠিক কি অভিযোগ এই ঘটনার সামনে আসছে, প্রশাসন কি বলছে? দেখো, প্রশাসনের কোনো রকম হেলদোল লক্ষ্য করা যায়নি, কারণ রাস্তার ওপরে প্রকাশ্যে রাস্তার পাশেই এই দোকান নির্মাণ করা হচ্ছে। সেখানে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ব্লক প্রশাসন তাদের কোনো হেলদোল লক্ষ্য করা যায়নি। তবে অবশ্যই যিনি বন ও ভূমির কর্মাধ্যক্ষ রয়েছেন তিনি জানিয়েছেন বিষয়টা নিয়ে তারা আইনের দ্বারস্থ হবেন, কিন্তু কবে হবেন, কিভাবে হবেন তার কোনো কিন্তু সদুত্তর মেলেনি। এবং স্থানীয় মানুষজন যে জানাচ্ছেন যে এইভাবে যদি পুকুরের ওপরে নির্মাণ হয়, কংক্রিটের নির্মাণ, একতলা দুতলা যদি নির্মাণ হয় তাহলে যে কোনো মুহূর্তে বড়সড় বিপদ ঘটতে পারে। সেখানে প্রাণহানিরও একটা আশঙ্কা করছেন স্থানীয় মানুষজন, তারা প্রকাশ্যে জানাচ্ছেন। কিন্তু স্থানীয় প্রশাসন, স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে বা প্রশাসন, ব্লক প্রশাসনের কোনো রকম বা পুলিশ প্রশাসনের কোনো রকম কোনো সদুত্তর এখনো পর্যন্ত মেলেনি। আগামী দিনে যিনি কর্মাধ্যক্ষ রয়েছেন তিনি জানিয়েছেন আইনের দ্বারস্থ হবেন। তবে আদৌ কি আইনের দ্বারস্থ হবেন কিনা সেটা অবশ্যই সময় বলবে। ধন্যবাদ। না, পুকুর তো আমি ভরাট করিনি, পুকুরের ওপরে কোনো সমস্যা নেই, তো আমি তো ভরাট করিনি, নিচে মাটি দিই। পারমিশন করিয়েছেন? পারমিশন চেয়েছিলাম প্রধানের থেকে, তা বলে তোমরা ঘর করো, পরে আমরা পারমিশন দিই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বিএলআর বলেছে, বলে কোনো সমস্যা নেই, করো, অসুবিধা নেই। আর এখানে ঘরবাড়ি, এই আমাদের ঘরবাড়ি সব ভেঙে গেছে, কী করে বলুন তো? কোথায় বাবা কষ্ট মষ্ট তবু ঘরটা করছে, থাকবো কোথায় আমরা? সব বর্ষাকালে সব ডুবে যাবে আমাদের। কী করবো, করার তো কিছু নেই, আমরা থাকবো কোথায় বলুন? অনেক সমস্যা বেশি হবে। আর এরা ঘর করছে, আমিও একদিন বলে গেছি যে হ্যাঁ তোরা এইভাবে পুকুরে ঘর করতেছিস, কি হচ্ছে না, টিভিতে কি দেখছিস না? আমাকে বললো ও আমাদের সব ঠিক করে নাও। তা ঠিক করে নিবে, তো ঠিক করে। এটা পুকুরের উপরেই ঘর হচ্ছে না, তাও এরা এখন বলেও না, আমরা শুনিও নি, জানিও না। এটা অসুবিধা হবে না? অসুবিধা হবে। হ্যাঁ, এটা আমরা আমাদের নলেজে এসছে, পুকুরের উপর ঘর হচ্ছে দেখেছি। এই এলাকার পাবলিক একটা কমপ্লেন আমাদেরকে করেছে, আমরা সেটাকে তদন্ত করেছি। সত্যিকারে এটা অবৈধভাবে কাজ হচ্ছে। আমরা পরবর্তী বিএলআরকে বলেছি, বিএলআর তদন্ত করে একটা রিপোর্ট তৈরি করেছে। এই রিপোর্ট আমরা প্রশাসনিকভাবে দেব, দিয়ে আইনত ব্যবস্থা নিয়ে যাতে কাজটি বন্ধ হয় দ্রুততার ব্যবস্থা করব। আর এবার নজর রাখবো কাকদ্বীপে। সেখানে রেশনের আটা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। কাকদ্বীপের স্বরূপনগর থেকে গ্রেপ্তার, উদ্ধার করা হয়েছে 45 বস্তা তার প্যাকেট। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কোথা থেকে গ্রেপ্তার এবং একই সঙ্গে পুলিশ সূত্রে কি তথ্য সামনে আসছে, কি অভিযোগ এই ধৃত ব্যক্তির বিরুদ্ধে? হ্যাঁ দেখো, প্রথমে বলে রাখি, পুলিশ সূত্রে যেটা খবর দেওয়া হয়েছে যে প্রথমে পুলিশের কাছে গোপন সূত্রে একটি খবর আসে যে এরকম রেশন সামগ্রী মজুত করা হয়েছে এবং সেইভাবে পুলিশ কিন্তু হাবিব পয়েন্ট কোস্টাল থানার পুলিশ কিন্তু অভিযান চালায় কাকদ্বীপ অক্ষয়নগরের যে স্বরূপনগর রয়েছে সেই এলাকাতে। এবং সেখানে অভিযান চালিয়ে কিন্তু যেটা দেখা গেল যে 45 বস্তা অর্থাৎ প্রায় 4,000-এরও বেশি আটার প্যাকেট, যে আটার প্যাকেট রেশনে দেওয়া হয় সেই আটার প্যাকেট কিন্তু গোডাউনে মজুত করা রয়েছে। এবং তারপর পুলিশ কিন্তু ওই এক ব্যক্তি সহ ওই সামগ্রীকে কিন্তু আটক করে। এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে 379, 413, 414 ধারায় কিন্তু মামলা করা হয়েছে। ধৃতকে আরো এই ঘটনা, এই মালটি কোথায় যাচ্ছিল বা কোথা থেকে এসছে সেই তদন্তের জন্য কিন্তু পুলিশ। বেশ, ধন্যবাদ। হলদিয়া দিকে নজর রাখবো।
হলদিয়ায় শুরু হলো বেহাল রাস্তা সংস্কার। গত বছর যে ছবি আমরা দেখিয়েছিলাম হলদিয়াতে, সেখানে বেহাল রাস্তা। গত বছর 30শে সেপ্টেম্বর 2023 সেই বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু হলো। কিসমত শিবরামনগর থেকে সুতাহাটা বাজার পর্যন্ত এই 4 কিলোমিটার রাস্তার বেহাল পরিস্থিতি ছিল। বর্ষার আগেই খানাখন্দে ভরা রাস্তায় পিচের কাজ শুরু হলো। নিউজ 18 বাংলার খবর দেখানোর পরই দ্রুত ব্যবস্থা নিল স্থানীয় প্রশাসন। রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সুজিত। সুজিত, এলাকার মানুষজন কতটা খুশি নিউজ 18 বাংলার খবরের জেরে স্থানীয় প্রশাসন দ্রুত কাজ শুরু করলো? দেখো, খুশি তারা। শুরুটা হয়েছিল আমরা খবর দেখানোর পরপরই, কিন্তু নির্বাচনের কারণে আটকে গিয়েছিল কয়েক মাস কাজ, কিন্তু নির্বাচন পর্ব শেষ হতেই দ্রুততার সঙ্গে আবার নতুন করে কাজ শুরু হয়েছে এবং যার ফলে স্বাভাবিকভাবে খুশি, যথেষ্টই খুশি হলদিয়ার এই সুতাহাটা, শিবরামনগর এই যে এলাকাগুলো রয়েছে সেই এলাকার বাসিন্দারা। কারণ এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, কারণ এখান থেকে শিল্পাঞ্চল হলদিয়ার কারখানায় যাওয়া, শ্রমিক থেকে পড়ুয়া কিংবা সাধারণ মানুষজন বাজারে যাওয়া, শহরে যাওয়া, সবটার ক্ষেত্রে এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তার যে অবস্থা ছিল, যে ছবি আমরা তুলে ধরেছিলাম, সেই ছবি দেখে অনেকে আটকে উঠেছিলেন। কারণ এমন রাস্তা রয়েছে শিল্পাঞ্চল হলদিয়ায়, শিল্প শহর হলদিয়ার একেবারে লাগোয়া এই রাস্তা, সেখানে এই বেহাল অবস্থা। আর তারই বর্ষাকাল এলে সেখানকার স্থানীয় বাসিন্দাদের অসুবিধার মুখে পড়তে হতো নিউজ 18 বাংলার খবরের জের। তারপরে দ্রুত কাজ শুরু করলো স্থানীয় প্রশাসন। অনেক ধন্যবাদ সুজিত। সুতাহাটা রাস্তাটা খুব খারাপ ছিল, ছেলেমেয়েরা স্কুল যেতে খুব প্রবলেম হতো। রাস্তাটা উন্নয়ন হচ্ছে, পিচ হচ্ছে, খুব ভালো লাগছে। বর্ষার আগে আমাদের রাস্তাটা কমপ্লিট করে দিয়েছে, অনেকটা সুবিধা হচ্ছে। এই যে রাস্তাটা হচ্ছে আমাদের খুব ভালো লাগছে, কারণ বর্ষাকালে দীর্ঘদিন ধরে জল জমে আমাদের স্কুল যেতে খুব কষ্ট হতো, তাই এই যে রাস্তাটা হচ্ছে আমাদের খুব ভালো লাগছে। আমাদের যেভাবে যায় আমাদের কাছে রিপোর্ট আছে এবং আমরা চেষ্টা করছি কাজগুলোকে দ্রুততার সঙ্গে করার। নির্বাচনের জন্য কিছুটা কাজগুলো টেক আপ করতে পারিনি, যে মিটে গেছে আমরা কাজগুলো শুরু করছি এবং আমরা শুধু এই রাস্তা নয়, আমরা যে রাস্তাগুলো আমাদের এই ধরনের সমস্যা আছে আমরা সব টেক আপ করছি এবং একে একে 1 by 1 আমরা কাজগুলো করিয়ে দেবো। খবরের জেরে বন্ধ হলো বিদ্যুৎ অপচয়। আমরা দেখিয়েছিলাম দিনের বেলাতেও স্ট্রিট লাইট জ্বলছে, কিন্তু খবরের জেরেই বন্ধ হলো বিদ্যুৎ অপচয়। নকশালবাড়ির ঘটনা, নকশালবাড়ি রাজ্য সড়কে 24 ঘন্টা স্ট্রিট লাইট জ্বলছিল এবং সেই লাইট জ্বলার খবর সম্প্রচার করে নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার খবর দেখানোর পরই উদ্যোগ, খবর দেখানোর দুদিনের মধ্যেই দিনের বেলা বন্ধ করে দেওয়া হলো স্ট্রিট লাইট। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কতটা খুশি সেখানকার মানুষজন? কারণ এই গরম বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট থাকছে না, সেই জায়গায় বিদ্যুৎ অপচয় বন্ধ করা হলো। দেখো, একেবারেই বিদ্যুৎ অপচয় বন্ধ হয়েছে এবং সেটি নিউজ 18 বাংলার খবরের দৌলতে, এবং তার জন্য স্থানীয় বাসিন্দারা যথেষ্ট খুশি এবং তারা নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাচ্ছেন। যে হারে গত 7 দিন ধরে এই দিনের বেলায় জ্বলছিল স্ট্রিট লাইট, তাতে কিন্তু একদিকে যেমন বিদ্যুতের অপচয় হচ্ছিল, তেমনি কিন্তু এই লাইট স্ট্রিট লাইটগুলো খারাপ হওয়ার শঙ্কাও কিন্তু করছিলেন বাসিন্দারা। অতঃপর আমরা কিন্তু খবর দেখা এবং খবর দেখানোর পরে প্রশাসনের টনক নড়ে এবং প্রশাসন তৎপরতার সঙ্গে এই যে টাইমার মেশিন, সেই টাইমার মেশিনকে বদল করা হয় এবং তারপর থেকে কিন্তু দিনের বেলা এই স্ট্রিট লাইট পরিষেবা বন্ধ রয়েছে এবং রাতের বেলা যেভাবে স্বাভাবিকভাবে জ্বলে সেভাবে কিন্তু লাইট জ্বলছে। এবং গোটা ঘটনায় শুধুমাত্র স্থানীয় বাসিন্দারা নয়, প্রশাসনও নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাচ্ছেন। তারা বলছেন আমাদের কাছ থেকে খবর পেয়েই তারা এই উদ্যোগটি গ্রহণ করেছেন এবং তারা চাইছেন যাতে এভাবে সাধারণ মানুষের পরিষেবা দিতে পারে। ধন্যবাদ। নিউজ 18 বাংলাকে অসংখ্য ধন্যবাদ। নিউজ 18 বাংলার এই সম্প্রচারের মাধ্যমেই জনগণের যে ট্যাক্সের টাকা অপচয় হচ্ছিল এই দিনের বেলা স্ট্রিট লাইট জ্বালানোর মাধ্যমে, সেটা আজকে বন্ধ হয়েছে। ধন্যবাদ জানাই নিউজ 18 বাংলা চ্যানেলকে। চ্যানেলের যে খবর তার পরিপ্রেক্ষিতেই আমরা সেখানে জানতে পারি সে লাইটটি দিনের বেলায় বন্ধ হয়ে গেছে। মানুষের দিকে তাকিয়ে আমরা আমাদের মতো ব্যবস্থা নিয়েছি। এক অবাক করা ছবি দেখাবো আজকে আপনাদের। সাপে কামড়েছে চিকিৎসককে, স্যালাইন চলছে, তবু কর্তব্যে অবিচল চিকিৎসক সৃজিতা সাহা। নিজের হাতে স্যালাইন চলছে, কিন্তু রোগীর চাপ সামলাতে বিশ্রাম নয়, বরং কর্তব্য পালন করে যাচ্ছেন।
সেই চিকিৎসক। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রকি। কর্তব্যে অবিচল এই চিকিৎসক, স্যালাইন হাতে নিয়েই, স্যালাইন চলছে তাকে সাপে কামড়েছে, তারপরেও কিন্তু তিনি তার কাজে কর্তব্যে একেবারেই এগিয়ে রয়েছেন, অবিচল রয়েছেন। একদম প্রিয়াঙ্কা, এক বিরল দৃশ্য দেখা গেল কিন্তু ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। সৃজিতা সাহা তিনি কিন্তু একজন চিকিৎসক এবং তিনি কিন্তু রীতিমতো স্লাইনের চ্যানেল হাতে লাগানো সেই অবস্থায় চিকিৎসায় ব্যস্ত রোগী দেখছেন। এটা শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। জানা গিয়েছে গত শুক্রবার তাকে তিনি যখন ডিউটি করে রুমে ফিরছিলেন সেই সময় আচমকাই তার পায়ের মধ্যে একটি বিষধর সাপ কামড়ে দেয় এবং তিনি গুরুতর আহত অসুস্থ হয়ে পড়েন এবং তাকে কিন্তু ভর্তি করা হয় হাসপাতালে। তাকে প্রতিষেধক হিসাবে দেওয়া হয় অ্যান্টিভেনাম সিরাম এবং তিনি রেস্টে থাকার পর কিন্তু শনিবার সকালে ফের 8টার দিকে তিনি কর্তব্যের তাগিদে এবং ভালোবাসায়, তার কাজকে যে ভালোবাসেন তিনি, সেই তাগিদেই তিনি সে কাজে যোগ দেন। ধূপগুড়ি মহকুমা হাসপাতাল ইতিমধ্যেই হয়েছে এবং 100 বেড বিশিষ্ট হাসপাতাল করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এরপরে কিন্তু অনেকটাই কাজের চাপ বেড়ে গেছে, রোগীদের চাপ বেড়ে গেছে, আর সেই তাগিদেই কিন্তু তিনি রীতিমতো কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি পরিষ্কার বলেছেন তিনি তার কর্মকে এবং তার যে পেশা তাকে ভালোবাসেন এবং যে কাজের চাপ রয়েছে এবং রোগীদের চাপ রয়েছে সেই কারণেই কিন্তু তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন। আর তার এই কাজ থেকে কিন্তু রোগীরা, এমনকি রোগীর আত্মীয়রা যথেষ্ট খুশি হয়েছেন। ধন্যবাদ। আমাকে সাপে কামড়েছে, ধূপগুড়িতে অনেক সাপ আমাকে কামড়ে দিয়েছে। তো স্লাইন নিয়েছেন, এইভাবে কষ্ট হচ্ছে না ডিউটি করতে? হচ্ছে তো বটেই, করতে হবে, উপায় নেই। এই যে বসে বসে কাজ করছি, রেস্ট। এটা কি অবজারভেশন? এটাই অবজারভেশন, আমি নিজেকে অবজার্ভ করছি, কাজে লাগলে ওষুধ চালাচ্ছি। ম্যাডামকে কালকে সাপে কেটেছিল, তাই ম্যাডাম কালকে অসুস্থ ছিল, আজকে ম্যাডাম এসে ডিউটি করছে। ডাক্তারবাবু কম আছে, পেশেন্টের প্রেশার বেশি আছে, সকাল থেকে 8টা থেকে ডিউটি করছে। আসে দেখলাম ডাক্তার এখানে আছে, একাই আছে, আর কোনো ডাক্তার নেই। ডাক্তার হাতে তো ছিল লাগানো আছে, স্যালাইন নিয়ে সেলাইন লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, সেলাইন নিয়ে ট্রিটমেন্ট করতেছে। উনিও কি অসুস্থ? উনিও তো মনে হচ্ছে অসুস্থ। একজনই ডাক্তার। ডাক্তারও কি অসুস্থ? ডাক্তার অনেক অসুস্থ, হাতে স্যালাইন লাগানো আছে তার হাতে, সেটা একজনই আছে। আপনি কাকে নিয়ে এসেছেন? আমার ইসাকে নিয়ে আসছি, আমাকে নিয়ে আসছি ট্রিটমেন্ট করাতে নিয়ে আসছি। তার জন্য 10-15 মিনিট আমাদেরকে দাঁড়াতে হলো, দাঁড়ার পরে এখন দেখলো ডাক্তারবাবু। আর এবার নজর রাখি কাকদ্বীপের দিকে। কাকদ্বীপের প্রত্যন্ত এলাকা এবং সেখানে সফল হাঁটুর অপারেশন। দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় অসুস্থ ছিলেন পাথর প্রতিমার রেখা সামন্ত। কাকদ্বীপের মহকুমা হাসপাতালে সেখানেই সম্পন্ন হলো তার এই অপারেশন। রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি বিশ্বজিৎ কি বলছেন রেখা সামন্ত? একেবারে প্রত্যন্ত এলাকা কাকদ্বীপের মহকুমা হাসপাতাল। কলকাতার অনেক হাসপাতালে ঘুরেছেন, কিন্তু তার সেই সমস্যা, অর্থাৎ যে পা বেঁকে যাচ্ছিল, তার সুরাহা পাননি, তিনি কোনো সমাধান পাননি। কিন্তু এই মহকুমা হাসপাতাল প্রত্যন্ত এলাকায়, সেখান থেকেই তিনি স্বস্তি পেলেন এবং অপারেশন সাকসেসফুল। হ্যাঁ দেখো, একেবারে এই অপারেশনটা কিন্তু একটা দৃষ্টান্তমূলক। যেমনটা হচ্ছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, পাথর প্রতিমার যে রেখা সামন্ত, তিনি কিন্তু এর আগে অনেক জায়গায় কিন্তু এই হাঁটুর সমস্যা নিয়ে তিনি কিন্তু ছুটেছেন, চিকিৎসা করিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। 2 মাস আগে কাকদ্বীপ হাসপাতালে কিন্তু এই রেখা সামন্ত বাধ্য হয়ে ভর্তি হন এবং সেখানে তাঁর যেটা ধরা পড়ে, অ্যাডভান্স আরটিও যে ধরা পড়ে যে হাঁটুর যে সংযোগস্থল, সেই সংযোগস্থল কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। ডাক্তারবাবুরা যেটা করেন, তারপর ডক্টর জয়দীপ মণ্ডল হাসপাতালের কাকদ্বীপ হাসপাতালে কর্মরত রয়েছে, তিনি তানার হাতে যখন আসে তিনি কিন্তু হাঁটু অপারেশন করেন। এই হাঁটুর অপারেশন তোমাকে বলে দিই, এই এলাকায় কিন্তু প্রথম এত জটিল অপারেশন কিন্তু হলো এবং সেটা সাকসেসফুল। এই মুহূর্তে রোগী এবং রোগীর পরিবার কিন্তু একেবারেই খুশি এবং এখানে হবে, তারা এই কাকদ্বীপের এই এলাকায় এই হাসপাতালেই হবে, সেটা তাদের কিন্তু ধারণা হচ্ছিল না। কিন্তু এই হওয়ার পর কিন্তু রোগী এবং রোগীর পরিবার দুজনেই খুশি। ডাক্তারবাবু যেটা জানিয়েছেন যে আর কয়েকদিনের মধ্যে তিনি কিন্তু সুস্থভাবে হাঁটতে পারবেন এবং তার এই মুহূর্তে কিন্তু যে যন্ত্রণা ছিল, তার পা মানে বেঁকে গিয়েছিল, কিন্তু এই মুহূর্তে পা সোজা হয়ে গিয়েছে এবং যন্ত্রণা অনেকটাই কমে গিয়েছে। বেশ, ধন্যবাদ। হ্যাঁ, এখন একটু ভালো আছে, এখন সুস্থ আছেন আপনি? ভেবেছিলেন হ্যাঁ, কলকাতা থেকে ঘুরে এসেছি। কলকাতা থেকে ঘুরে এসেছেন? হলো কাকদ্বীপে? হ্যাঁ, খুশি?
টাকার বিহনে তো এইখানটাই হলাম পরিষেবাতে খুশি তো আপনি? হ্যাঁ। ওই হাঁটুর গন্ডগোল বলে জানা গেছে, মানে ওইটা নিয়ে ভর্তি হয়েছিল। তারপরে অপারেশন হয়েছে, এখানে তো হলো দেখি ভালো আছে বর্তমানে। এখন আগে যেভাবে কষ্ট পেত কি এখন ভালো আছে, অপারেশনের পরে ভালো আছে। ওনার হাঁটুর ওনার জয়েন্টটা পুরো, যেটাকে অস্টিও আর্থ্রাইটিস বলে, অ্যাডভান্সড অস্টিও আর্থ্রাইটিস, মানে জয়েন্ট পুরো একদম খারাপ হয়ে গেছিলো। সেটাকে আমরা হচ্ছে যে চেঞ্জ করেছি, আর্টিফিশিয়াল জয়েন্ট দিয়ে আমরা সেটাকে রিপ্লেস করে দিয়েছি। এখন সুস্থ রয়েছে, এখন সুস্থ আছেন, ভালো আছেন, ব্যথা যন্ত্রণা কমেছে অনেকটা, পাটা ব্যাকা ছিল সেটা অনেকটা ঠিক হয়েছে, সোজা হয়েছে। আমাদের হাসপাতালে প্রথমবার হয়েছে এটা, হ্যাঁ, আশা করছি পরে আমরা করতে পারবো। আর এবার আমরা নজর রাখবো উত্তরবঙ্গের দিকে, কারণ উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টিতে বিপত্তি। 10 নম্বর জাতীয় সড়কে ধস, জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। কালিম্পংয়ের লিকুভভির ভালুখোলায় ধসে বন্ধ বাংলা সিকিম লাইফলাইন, এবং আজ দিনভর বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। ঘুরপথে যাতায়াতের দুর্ভোগ বাড়ছে পর্যটকদের। শিলিগুড়ি সেবক গরুবাথান লাভা হয়ে কালিম্পংয়ে গাড়ি ঢুকছে। শিলিগুড়ি সেবক গরুবাথান লাভা হয়ে গ্যাংটকে চলছে গাড়ি। উত্তরবঙ্গের পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ। টানা বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং সেই বৃষ্টির জেরে বিভিন্ন জায়গায় ধস নেমেছে। ধসে বন্ধ রয়েছে বাংলা সিকিম এই লাইফ লাইন। ঘুরপথে গাড়ি চলছে, পর্যটকদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং একই সঙ্গে আপনাদের জানাবো যে টানা ভারী বৃষ্টিতে কিন্তু যথেষ্টই বিপত্তি বেড়েছে। কি পরিস্থিতি বর্তমান জানাবে আমাদের সঙ্গে রয়েছে পার্থ। বর্তমানে কি পরিস্থিতি? যে কথা তুমি বলছিলে, গত কয়েকদিন ধরে কিন্তু অবিরাম বৃষ্টি হয়ে চলেছে পাহাড় জুড়ে, সিকিম এবং আমাদের দার্জিলিং কালিম্পং। আর তার জেরেই কিন্তু বিপত্তি নেমেছে। তিস্তার জলস্ফীতি বেড়েছিল, যদিও গতকাল থেকে জল কিছুটা নামতে শুরু হচ্ছে, কিন্তু একাধিক জায়গায় কিন্তু 10 নম্বর জাতীয় সড়ক বাংলা সিকিম লাইফলাইন সেখানে ধস নামে। প্রথমে কালিম্পংয়ের লিকুভিরে ধস নামে, অন্যদিকে তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গেইলখোলায় ধস নামে। আর তার জেরেই কিন্তু আজ দিনভর বন্ধ ছিল 10 নম্বর জাতীয় সড়ক, এবং তাই অনেকটা ঘুরপথে গাড়ি চলাচল করছে। শিলিগুড়ির সঙ্গে গ্যাংটক এবং শিলিগুড়ির সঙ্গে কালিম্পংয়ের যোগাযোগ হয়েছে অনেকটা ঘুরপথে। কোন রুটে হয়েছে? শিলিগুড়ির থেকে সেবক থেকে ডুয়ার্স ছুঁয়ে গরুবাথান থেকে লাভা আলগাড়া হয়ে কালিম্পং। তবে আবার কালিম্পং থেকে কিন্তু যে গ্যাংটকের জাতীয় সড়ক 10 নম্বর জাতীয় সড়ক লাইফলাইন তা খোলা রয়েছে। সকালের দিকে সেখানে ধস নেমেছিল রংপুর কাছে, কিন্তু সেই ধস কিছুক্ষণের মধ্যে সরিয়ে নেয় পূর্ত দপ্তরের কর্মীরা। এবং আগামীকাল কী অবস্থা থাকবে তাই সেই বিষয়ে কিন্তু এখনও কোনো রকম নির্দেশিকা জারি করেনি প্রশাসন। সবটাই নির্ভর করছে আবহাওয়ার উপর। যদি কেননা কাল এবং তোমার কাছ থেকে একটা বিষয়, যে সেখানে কি জলস্তর কিছুটা কমছে তিস্তা, ডুয়ার্স এই সমস্ত নদীগুলোতে? অনেকটাই জলস্তর নেমে এসছে, কেননা বৃষ্টির দিনভর বৃষ্টি হয়নি। স্বাভাবিকভাবে কিন্তু জলস্তর অনেকটা নেমেছে, যেমনটা তিস্তায় নেমেছে তেমনি ডুয়ার্সের নদীগুলোতেও কিন্তু জলস্তর নেমেছে। তবে অন্যদিকে জলস্ফীতি হয়েছে কিন্তু শিলিগুড়ির মহানন্দা নদীতে, কারণ আমরা এই দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী থেকে অতি বৃষ্টি হলেই মহানন্দা ফুলে ফেঁপে ওঠে, এবং তেমনটাই হয়েছে। সতর্ক রয়েছে শিলিগুড়ি পৌরসভা, শিলিগুড়ি মহকুমা প্রশাসন, বিশেষ করে মহানন্দা পাড়ার বাসিন্দাদের অন্যত্র যাতে সরিয়ে নেওয়া যায় কিনা সেই সব বিষয়ে কিন্তু ইতিমধ্যে তদারকি করছে। আরেকটা কথা তোমাকে জানিয়ে রাখি, আর এই যে দুর্ভোগ তার জেরে কিন্তু চরম বিপাকে পড়েছেন পর্যটকেরা। নর্থ সিকিমে বেড়াতে গিয়ে কিন্তু 1200 জন ভারতীয় পর্যটক আটকে রয়েছেন, পাশাপাশি 15 জন বিদেশি পর্যটক আটকে রয়েছেন। আমরা একটা ভিডিও আজকে পেয়েছি, সেখানকার পর্যটকরা কিন্তু তারা বাড়ি ফেরার জন্য কিন্তু রীতিমতো আর্তি জানাচ্ছে সরকারের কাছে, যে তারা কয়েকদিন ধরে যেমন পানীয় জল পাচ্ছে না, খাবার দাবারের সংকট তৈরি হয়েছে, তেমনি মোবাইল টাওয়ার নেই। স্বাভাবিকভাবেই তারা যথেষ্ট দুশ্চিন্তা রয়েছে, তাদের পরিবারের লোকেরাও যথেষ্ট দুশ্চিন্তা রয়েছে। যদিও সিকিম প্রশাসন সাব জানিয়েছে, গতকাল সিকিমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন আবহাওয়া অনুকূল হলেই চপারে তাদের নামিয়ে আনা হবে। ইতিমধ্যেই কিন্তু সেই ব্যবস্থা করা হয়েছে, বায়ুসেনার সঙ্গে কথা বলেছে। আজকে চেষ্টা করা হয়েছিল সিকিম প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু আবহাওয়ার যে খামখেয়ালিপনা, একেবারে মেঘলা আকাশ, স্বাভাবিকভাবেই চপার কিন্তু আজকে নামতে পারেনি মঙ্গনে। এবং কাল যদি আকাশ পরিষ্কার থাকে এবং যত তাড়াতাড়ি সম্ভব যদি সকালের দিকে আকাশ কিছুটা ক্লিয়ার পায়, তাহলেই কিন্তু এই 1200 জন পর্যটককে সঙ্গে আরও 15 জন বিদেশি পর্যটক তাদের কিন্তু ধাপে ধাপে মঙ্গন থেকে নিয়ে আসা হবে গ্যাংটকে, এবং তারপর সড়ক পথে তাদেরকে ধীরে ধীরে নিয়ে আসা হবে শিলিগুড়ি হয়ে তাদের ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ, কিন্তু তারপরেও প্রশাসনের তরফ থেকে উদ্ধার কাজ চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বিভিন্ন নদীতে জলস্তর কমলেও কিন্তু আরো বেশ কয়েকটি নদীতে জলস্তর। ধন্যবাদ।
আর এদিকে টানা ভারী বৃষ্টিতে বিপত্তি, কালচিনির বাসরা নদীর জল ঢুকলো চা বাগানে। সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান জলমগ্ন। যেমনটা বলছিলাম যে সেখানে তিস্তা নদীর জলস্তর বেড়ে গিয়েছিল, নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কিন্তু এই মুহূর্তে ডুয়ার্সের চা বাগান জলমগ্ন। সেখানকার পরিস্থিতি আপনারা দেখুন, কতটা ভয়াবহ পরিস্থিতি। টানা ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি, যার জেরেই এই পরিস্থিতি। কালচিনির বাসরা নদীর জল উপচে পড়ছে এবং ডুয়ার্সের চা বাগান জলমগ্ন হয়েছে। বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গের নদীগুলি, জলঢাকা নদী, তিস্তা নদী, সেখানে আমরা দেখেছি জলস্তর বেড়ে গিয়েছে। আলিপুরদুয়ারের ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। আলিপুরদুয়ার, সেখানেও টানা ভারী বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরে বিপত্তি বাড়ছে। আলিপুরদুয়ার সহ নতুন করে বেশ কয়েকটি এলাকা সেখানে জলমগ্ন হয়েছে। আর পাশাপাশি টানা ভারী বৃষ্টিতে বিপর্যয়। ভুটানের ছবিটা আমরা দেখাচ্ছি, ধূপগুড়ির ছবিও দেখাচ্ছি আমরা, বিভিন্ন জায়গার উত্তরবঙ্গের ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। ভারী বৃষ্টিতে জল বাড়ছে ডুয়ার্সে নদীতে, ধূপগুড়িতে ডুডুয়া নদীর জল বাড়ায় আশঙ্কা। ক্ষতিগ্রস্ত ধূপগুড়ি ফালাকাটা যোগাযোগকারী সাঁকো। দেখছেন সেই সাঁকোর দুপাশ থেকে মাটি ধসেই বিপত্তি। বিপাকে সাধুঘাট পাড়ের বাসিন্দারা। জলের স্রোত এবং সেই স্রোত আপনারা দেখছেন, সাঁকো নিয়েই কিন্তু বিপত্তিতে পড়লেন স্থানীয়রা। রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শান্তনু। নদীগুলিতে কিন্তু হু হু করে জল ঢুকছে এবং জলস্তর বাড়ছে। কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? দেখো, এই মুহূর্তে যেটা সেচ দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টি হচ্ছে, আর তার জেরেই কিন্তু ডুয়ার্সের যে সকল নদী রয়েছে, ডায়না, ডুডুয়া, জলঢাকা, প্রতিটি নদীর জলস্তরও কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর সকালে আমরা যেটা লক্ষ্য করেছি যে ডুডুয়া নদীর জলস্রোত বেড়ে যাওয়াতে স্থানীয় যে সাকুয়াছড়া যে গ্রাম পঞ্চায়েত, দুটো গ্রাম পঞ্চায়েতের মধ্যে সংযোগকারী যে সাঁকো ছিল, সেই সাঁকোটি, বাঁশের সাঁকোটি কিন্তু ভেঙে যায়, জলস্রোতে ভেঙে যায়। তার ফলে দুটো গ্রাম পঞ্চায়েত এলাকা, সাকুয়াছড়া 1 এবং সাকুয়াছড়া 2, দুটো গ্রাম পঞ্চায়েত এলাকা কিন্তু যে নদীপথে যোগাযোগ করতো তারা সাঁকোর মাধ্যমে সেটা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষদের। পাশাপাশি ডুডুয়া নদীর পাশাপাশি যেরকম ডায়না নদী রয়েছে, গিলান্ডি নদী রয়েছে, জলঢাকা নদী রয়েছে, পাহাড় থেকে নেমে আসা এই প্রতিটি নদীরই কিন্তু জলস্তর প্রচণ্ডভাবে বেড়ে যাওয়াতে কিন্তু বিশেষভাবে সতর্ক রয়েছে জেলা প্রশাসন। সেচ দপ্তর থেকে, কন্ট্রোল রুম থেকে প্রতিনিয়ত জলস্তর মাপা হচ্ছে এবং সেই জলস্তর কি অবস্থায় রয়েছে তার সংকেতও দেওয়া হচ্ছে জেলা প্রশাসনকে। এবং আগাম ব্যবস্থা হিসেবে প্রশাসন প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসন যেটা বলছে যে পাহাড়ে যেহেতু লাগাতার বৃষ্টি হচ্ছে, তাই প্রতিটি নদীর জলস্তরের উপর কিন্তু নজরদারি চলছে। প্রয়োজন মতো মানুষজনকে উদ্ধার করা, আগাম সতর্ক করা, সমস্ত প্রক্রিয়ার জন্যই কিন্তু প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এই মুহূর্তে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী 24 ঘন্টা ভারী বৃষ্টি রয়েছে। অন্যদিকে ভুটান থেকেও এই বছর থেকে কিন্তু সেচ দপ্তর আবহাওয়া সংক্রান্ত রিপোর্ট জানতে পারছে আগাম। সেই রিপোর্ট যেটা বলছে আগামী 24 ঘন্টায় ভুটান পাহাড়ে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। অর্থাৎ সংকোচ থেকে শুরু করে সমস্ত যে ভুটান পাহাড় থেকে নেমে আসা নদী রয়েছে, প্রতিটি নদীর জলস্তর কিন্তু বাড়বে, এরকম একটা আশঙ্কার কথা শোনা যাচ্ছে। আর পাশাপাশি যেটা করোনা নদীর জলস্তর কতটা বাড়লো সে সংকেত কিন্তু এখন পাওয়া যাচ্ছে না, এবং দ্রুত এই যন্ত্র যাতে মেরামত করা যায় এবং আগামীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কিন্তু প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে সেচ দপ্তর। বেশ। আর এদিকে নদীর জলস্তর পরিমাপের যন্ত্রাংশ চুরি হচ্ছে। এর মধ্যে জলপাইগুড়িতে করলা নদীর জলস্তর মাপার যন্ত্রাংশ চুরি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু। যন্ত্রাংশ চুরি করা হচ্ছে জলস্তর মাপবার। দেখো, গত বছরই কিন্তু এটা নিয়ে একটা ভাবনা চিন্তা হয়, কারণ প্রতি বছরই কিন্তু করলা নদীর জলস্তর বেড়ে গিয়ে জলপাইগুড়ি শহর সংলগ্ন বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ে, এবং তার মূলত কারণই হচ্ছে করলা নদীর অতিরিক্ত জল যা তিস্তা নদী হয়ে প্রবাহিত হয়। সেই জল উল্টো স্রোতে বয়ে জলপাইগুড়ি শহরকে প্লাবিত করে। তাই জল মাপার জন্য কিন্তু এই যন্ত্র বসানো হয়েছিল এবং সেই যন্ত্রই কিন্তু চুরি হয়ে গেছে। এবং এই ঘটনা নজর আসার পরেই কিন্তু সেচ দপ্তর থেকে পুলিশ প্রশাসন হস্তক্ষেপ চেয়েছে, কারণ এই পরিমাপ যন্ত্র যদি চুরি যাওয়ার যে ঘটনা ঘটেছে তার দ্রুত মেরামত করারও নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই যন্ত্র চুরি যাওয়ার ফলে যে সমস্যা তৈরি হয়েছে, যে জল পরিমাপ করার যে যন্ত্রটি কাজ করতো সেই কাজটা আপাতত বিকল রয়েছে এবং তার দ্রুত গতিতে সারিয়ে তোলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই যন্ত্র যে সারাইয়ের কাজ যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলেই কিন্তু করলা নদীর যে জলস্তর রয়েছে তার কতটা পরিমাণ। বেশ, ধন্যবাদ শান্তনু।